প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নতুন একটি বইয়ের নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, যেটা বিবিএ অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে মুদ্রিত আছে। এটা একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অ্যাকাউন্টিং ফর ইনভেস্টমেন্ট। প্রতি বছরই এটা থেকে অঙ্ক আসে এবং আপনারা এই অঙ্কর ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং আশা করি আপনারা এর থেকে ভালো কিছু করতে পারবেন। তো এই অঙ্ক করার ক্ষেত্রে শুরুতেই আমাদের হচ্ছে ফর্মুলার দিকে চলে যেতে হবে। চলেন আমরা ফর্মুলাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফর্মুলার দিকে চলে যাই, এই চ্যাপ্টারের ফর্মুলার দিকে তাকাই, তো এই চ্যাপ্টারে আসলে তিনটা পদ্ধতিতে অঙ্ক সমাধান করা হয়। প্রথম হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু মেথড, দ্বিতীয় হচ্ছে ইকুইটি মেথড এবং তৃতীয় হচ্ছে কনসলিডেশন মেথড। এখন ফেয়ার ভ্যালু মেথডটা কি, এটা যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করে দেখি, যে বিনিয়োগকারী যদি বিক্রেতা কোম্পানির 20% এর কম শেয়ার ক্রয় করে থাকে, তাহলে ফেয়ার ভ্যালু পদ্ধতিতে হিসেবভুক্ত হবে। তো এটি একটু মনে রাখবেন, এগুলা মনে রাখলে অঙ্ক করতে আপনাদের খুবই সহজ হবে। তো ফেয়ার ভ্যালু মেথডের মেইন থিমটা হচ্ছে কি, যে বিনিয়োগকারী যদি বিক্রেতা কোম্পানির 20% এর কম শেয়ার ক্রয় করে, তাহলে সেটা ফেয়ার ভ্যালু পদ্ধতিতে হিসাবভুক্ত হবে। এক্ষেত্রে সিকিউরিটি হয় অ্যাভেলেবেল ফর সেল। এখন কথা হচ্ছে, মাঝে মাঝে আপনি দেখবেন যে কত পার্সেন্ট শেয়ার ক্রয় করছে এটা কিন্তু বলা থাকে না, কিন্তু অঙ্কের ভিতর যদি আপনি অ্যাভেলেবল ফর সেল পান, তাইলেই বুঝবেন যে এটা ফেয়ার ভ্যালু মেথড হবে, তবে কোনোভাবেই হেল টু ম্যাচুরিটি হবে না। তো ফেয়ার ভ্যালু মেথডের এই জিনিসটুকু জানা থাকলে আপনি সহজেই নির্ধারণ করতে পারবেন যে আসলে কোনটা ফেয়ার ভ্যালু মেথড হবে আর কোনটা হবে না। আবারও বলতেছি সহজভাবে বোঝার জন্য, যে 20% কম শেয়ার ক্রয় করলে ফেয়ার ভ্যালু মেথড হবে, অথবা যদি অঙ্কের ভিতর আমরা অ্যাভেলেবল ফর সেল পাই, তাহলেও সেটা ফেয়ার ভ্যালু মেথড হবে। এরপর চলুন দেখি যে ইকুইটি মেথডে কি বলে। ইকুইটি মেথডে বলে যে বিনিয়োগকারী যদি বিক্রেতা কোম্পানির 20% থেকে 50% এর মধ্যে শেয়ার ক্রয় করে, তাহলে উহাকে ইকুইটি মেথড হিসাবভুক্ত করতে হয়। এখানে ইনভেস্টমেন্ট ইন ড্যাশ স্টক মানে কি, ওই কোম্পানির নাম বসে আর কি, ইনভেস্টমেন্ট ইন নামক কোম্পানিতে এন্ট্রি করতে হবে। এখন এটাও বোঝার সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি, আপনি যদি দেখেন যে এরকম 20 থেকে 50% শেয়ার ক্রয় করছে, তাহলে তো অবশ্যই ইকুইটি মেথড হবে। যদি এটা নাও বলা থাকে যে 20 থেকে 50% শেয়ার ক্রয় করছে, তখন দেখবেন যে ইনভেস্টমেন্ট ইন কোম্পানির নাম দেওয়া থাকবে, তাইলে বুঝবেন যে ইকুইটি মেথড হবে। এটা অঙ্ক যখন করবেন তখন আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। এবং কনসলিডেশন মেথডটা কি, কনসলিডেশন মেথড হচ্ছে বিনিয়োগকারী যদি বিক্রেতা কোম্পানির 50% এর বেশি শেয়ার ক্রয় করে, তাহলে কনসলিডেশন মেথড হিসেবভুক্ত করতে হবে। এটা আপনাদের আসে না। এটা কি, এটা আপনাদের আসে না। তো এইটা নিয়ে বিস্তারিত মাথা ঘামানোর কোনো দরকার নেই, শুধু আপনারা খেয়াল রাখবেন ফেয়ার ভ্যালু মেথড এবং ইকুইটি মেথড। এখন এই চ্যাপ্টারে আসলে করতে হয় কি, এই চ্যাপ্টারে জাবেদা করতে হয়। তাহলে আমরা চলেন এক নজরে জাবেদাগুলো দেখি। যদি আপনারা এই জাবেদাগুলো আয়ত্ত করতে পারেন, তাহলে খুব সহজেই এই অঙ্ক সমাধান করতে পারবেন। তো আমরা যদি জাবেদাগুলো দেখি, যে জার্নাল এন্ট্রি, ফেয়ার ভ্যালু মেথডের জাবেদা কি হবে এবং ইকুইটি মেথডের জাবেদা কি হবে। তো প্রথমেই হচ্ছে 1 নম্বর, যদি আমরা দেখি পারচেস অফ ইনভেস্টমেন্ট, যখন আপনি কোনো ইনভেস্টমেন্ট ক্রয় করবেন, তখন আপনি কি জাবেদা দিবেন। জাবেদা হবে অ্যাভেলেবল ফর সেলস সিকিউরিটি ডেবিট, অথবা ট্রেডিং সিকিউরিটি ডেবিট এবং ক্যাশ ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এই জাবেদাগুলো খুব আম, মানে যতই কষ্ট হোক একটু মুখস্থ রাখতে হবে। যদি আপনারা বুঝে বুঝে মুখস্থ করে রাখেন, তাহলে এই চ্যাপ্টারের জাবেদাগুলো দিয়েই আপনি সকল অঙ্ক সমাধান করতে পারবেন। এরপর আছে যে পার্সেজেরটা তো গেল, এরপর ডিভিডেন্ড রিসিভ, যদি আমরা ডিভিডেন্ড পাই, আমরা তো বিনিয়োগ করতেছি, ডিভিডেন্ড পাইতেই পারি, তাহলে ডিভিডেন্ড পাইলে জাবেদা হবে ক্যাশ ডেবিট, আর হচ্ছে কি ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এবার হচ্ছে ফর আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস, এখন আপনি তো বিনিয়োগ করছেন, বিনিয়োগ করতে আপনার লাভও হইতে পারে, লোকসানও হইতে পারে। তো লাভের জাবেদা কি হবে, যদি আপনার গেইন হয়, গেইন হলে জাবেদা হবে সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। আবারও বলতেছি, সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট, আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। এবার যদি লস হয়, লস হলেই যাবে, তো উল্টেই যাবে। আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস আপনি ক্রেডিট করছেন, এখন ডেবিট হবে। সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট করছেন, এখন ক্রেডিট হবে। এই হচ্ছে ফেয়ার ভ্যালু মেথডের জাবেদা। ইকুইটি মেথডের জাবেদা আরো কম, চলেন আমরা ইকুইটি মেথডে দেখি। যে পারচেস অফ ইনভেস্টমেন্ট, যখন এখানেও পারচেস ছিল, এখানেও পারচেস ছিল, তাহলে ইনভেস্টমেন্ট ইন কোম্পানির নাম, স্টক ডেবিট হবে এবং ক্যাশ ক্রেডিট হবে, মানে আপনি যে কোম্পানিতে বিনিয়োগ করছেন সেই কোম্পানির নাম হবে। এখানেও ডিভিডেন্ড আছে, কিন্তু এখানে ডিভিডেন্ড হচ্ছে ক্যাশ রিসিভ করবেন, এখানে ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট করছেন, এখানে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন অমুক কোম্পানি ক্রেডিট হবে। এবার নেট ইনকাম, এখানে কিন্তু গেইন অর লস হয়, কিন্তু এখানে কিন্তু গেইন অর লসের সিস্টেম নেই, এখানে নেট ইনকাম হয়। তাহলে ইনকামের জাবেদা কি হবে, ইনভেস্টমেন্ট ইন ড্যাশ স্টক হচ্ছে ডেবিট, রেভিনিউ ফ্রম লং টার্ম ইনভেস্টমেন্ট ক্রেডিট। আবার বলতেছি, রেভিনিউ ফ্রম লং টার্ম ইনভেস্টমেন্ট ক্রেডিট। এই ছিল আপনাদের জাবেদা এবং অঙ্ক, যে এই চ্যাপ্টারে কি করতে হবে সেই সম্পর্কে বিস্তারিত ধারণা। এখন চলেন আমরা ডাইরেক্ট যদি অঙ্কে চলে যাই, অঙ্ক দ্বারা আরো ভালো বোঝা যাবে। চলুন অঙ্কে চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অঙ্কটা একটু খেয়াল করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে দেখেন যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2011 সালে এসেছে। যে আমরা যদি অঙ্কটা পড়ি যে সান লিমিটেড পারচেজ 300 শেয়ার অফ মুন লিমিটেড কমন স্টক ইন অ্যাভেলেবল ফর সেল। এই যে অ্যাভেলেবল ফর সেল বলা আছে, তাহলে অ্যাভেলেবল ফর সেল বলা থাকে কোন মেথড হবে? অবশ্যই ফেয়ার ভ্যালু মেথড হবে। আমরা আগেই আলোচনা করছি। কত টাকা দিয়ে কিনছে? 9,500 টাকা। ডিউরিং দ্য ইয়ার মুন লিমিটেড পেইড ক্যাশ ডিভিডেন্ড 3 টাকা 25 পয়সা পার শেয়ার। এই যে ডিভিডেন্ড পাওয়া গেছে, ডিভিডেন্ড পাইলে কি যাবে দেওয়া হয়? এখানে লেখা আছে মুন লিমিটেড ওয়াজ সেলিং 34 টাকা 50 পয়সা পার শেয়ার, এবং এটা বিক্রি করে দিয়েছে কত? 34 টাকা 50 পয়সায়। তাহলে 34 টাকা 50 পয়সায় বিক্রি করছে, এটা দিয়ে আমার লাভ লোকসান নির্ণয় করতে হবে। প্রিপেয়ার সান লিমিটেড জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড। এখন জার্নাল দিতে বলছে, পারচেজের জাবেদা দিই। তাহলে পারচেজের জাবেদা কি ছিল? এই যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা জাবেদা দিলাম যে অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। কত টাকায় কিনছি? 9,900 টাকা। এই যে আমরা 9,900 টাকা দিয়ে দিছি। আশা করি বুঝতে পারছেন। এরপর বলছে যে ডিভিডেন্ড রিসিপ্টের জাবেদা দিতে হবে। তাহলে ডিভিডেন্ড রিসিপ্টের জাবেদা কি? এই যে আমাদের দেওয়া আছে ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। তাহলে ক্যাশ ডেবিট ডিভিডেন্ড রেভিনিউ ক্রেডিট। এখন কত শেয়ার কিনছি? 300, প্রতিটার দাম 3 টাকা 25 পয়সা। তাহলে আমরা গুণ দিলাম, 3 টাকা 25 পয়সা গুণ 300 কত হয়? 975 টাকা। আর প্রত্যেকটা জাবেদা যেখানে সেখানেই কারণ, অবশ্যই কারণ লিখে দিবেন। প্রথমটা যদি কারণ লেখেন টু রেকর্ড পারচেজ অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি, যেহেতু কিনছি কেনার জাবেদা দিলাম। টু রেকর্ড ডিভিডেন্ড রিসিভ ফর ইনভেস্টমেন্ট, মানে বিনিয়োগ করে ডিভিডেন্ড পাইছি। এখন আমরা দিব হচ্ছে কি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্টের যাবে, তার মানে আমার কি লাভ হয়েছে না লোকসান হয়েছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? একটু ক্যালকুলেশন করে নিব যে ফেয়ার ভ্যালু কত আছে, কত শেয়ার 300, কত টাকায় বিক্রি করছি? 34 টাকা 50 পয়সা। তাহলে হয় 10,350। তাহলে আমি কিনেছিলাম হচ্ছে কত? মানে বিক্রিত মূল্য থেকে কস্ট প্রাইসটা বাদ দিই, কস্ট অফ ইনভেস্টমেন্ট কত? 9,900 টাকা। তাহলে আমাদের 450 টাকা কি হয়েছে? গেইন হয়েছে, লাভ হয়েছে। তাহলে গেইনের জাবেদা কোনটা? সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। আমরা দিলাম সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। কত টাকা? 450 টাকা। আপনারা যদি রুলস ফলো করেন তাহলে অঙ্ক একদম ইজি আপনাদের কাছে। তো এই ছিল অঙ্কের সমাধান। এখন যদি 2012 সালে যেটা আসছে সেটা যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি তাহলে আরো ভালো করে বুঝতে পারবো। যদি এটা পড়ি যে হাবিব লিমিটেড পারচেজ মার্কেটেবল সিকিউরিটি এট কস্ট 4 লাখ টাকা ইন 2010। আচ্ছা দেখেন, এই মার্কেটেবল সিকিউরিটি আর অ্যাভেলেবল সিকিউরিটি কিন্তু একই জিনিস। আবার বলতেছি, মার্কেটেবল সিকিউরিটি আর অ্যাভেলেবল সিকিউরিটি এটা কি একই জিনিস? তাহলে এটা কি মেথড হবে? ফেয়ার ভ্যালু মেথড হবে। তাহলে 2010 সালে সে কত টাকা দিয়ে কিনছে? 4 লাখ টাকায় কিনছে। তাহলে কেনার জাবেদা আমরা দিয়ে দিই। 2010 সালে যেহেতু কিনছি, তাহলে এখন কি অ্যাভেলেবল ফর সেল সিকিউরিটি লিখবেন না মার্কেটেবল সিকিউরিটি লিখবেন? অবশ্যই মার্কেটেবল সিকিউরিটি লিখবেন, কারণ যেহেতু অঙ্কে মার্কেটেবল সিকিউরিটি বলা আছে তো এটা একই জিনিস। তাহলে কেনার জাবেদা কি? মার্কেটেবল সিকিউরিটি ডেবিট ক্যাশ ক্রেডিট। এই যে আমরা দিলাম 4 লাখ 4 লাখ, কারণ লিখে দিবেন। এরপর বলছে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য মার্কেট প্রাইস অফ দ্য সিকিউরিটি ওয়াজ 4,80,000। আচ্ছা, এই বছর শেষে কত টাকা হয়েছে? 10 সালের শেষে এটার সিকিউরিটির মূল্য হয়েছে 4,80,000 টাকা। এখন কথা হচ্ছে কি, তাহলে 4 লাখের জিনিস হয়েছে কত? 4,80,000। তাহলে লাভ হয়েছে না লস হয়েছে? অবশ্যই লাভ হয়েছে। 4 লাখের জিনিসের দাম হয়েছে 4,80,000। তা লাভ হলে কি যাবে দিবেন? সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। তাহলে আমরা সেটাই দিয়েছি, সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ডেবিট আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস ক্রেডিট। আচ্ছা, এরপর চলেন পরবর্তীতে যাই। বলছে যে অ্যাট দ্য এন্ড অফ 2011 দ্য মার্কেট প্রাইস সিকিউরিটি লেভেল 4,60,000। এই যে দেখেন, 4,80,000 এর জিনিস 11 সালের শেষে 4,60,000 হয়ে গেছে। তাহলে কি লস হয়েছে? তা লস হলে কোন জাবেদা হবে? আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস ডেবিট সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। তাহলে সেটি আমরা দিয়েছি এই যে 11 সালে আনরিয়ালাইজড হোল্ডিং গেইন অর লস ডেবিট সিকিউরিটি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট ক্রেডিট। কত টাকা লস হয়েছে? 20,000 টাকা লস হয়েছে। এই যে আমরা 20,000 টাকা দিয়ে দিলাম। কারণ কি? কারণ ছিল 4,80,000 হয়েছে 4,60,000। তার মানে কি? 20,000 টাকা লস হয়েছে। এখন দেখেন দ্য সিকিউরিটি আর সোল্ড, এইবার আমরা বিক্রি করে দিচ্ছি। এখন কিন্তু আমাদের পুরো লাভ লোকসান হিসাব করতে হবে। কত টাকায় বিক্রি করছি? 5,20,000। তাহলে কিনছিলাম কত দিয়ে? কিনছিলাম 4 লাখ টাকা, বিক্রি করছি হচ্ছে 5,20,000 টাকা। ওকে, তাহলে আমরা জাবেদা দিই 12 সালে। তাহলে ক্যাশ পাইছি কত? ক্যাশ পাইছি হচ্ছে 5,20,000। আচ্ছা, তাহলে সিকিউরিটির সর্বশেষ মূল্য ছিল কত? সর্বশেষ মূল্য ছিল 4,60,000। তাহলে সেটাই তো আমার চলে যাবে। আমার কি 4 লাখ টাকা যাবে? না, আমার 4,60,000 টাকা যাবে। তাহলে মার্কেটেবল সিকিউরিটিজ কত টাকা চলে গেছে? 4,60,000। এখন কথা হচ্ছে কি, আমরা দেখেন 4 লাখের জিনিস বিক্রি করছি কত? 5,20,000। তাহলে 1,20,000 টাকা আমার প্রফিট হয়েছে টোটাল। তাহলে আমরা যদি দেখি প্রফিট অন সেল অফ সিকিউরিটিজ কত? 1,20,000 টাকা। তাহলে আমাদের কত হইল?
এখন দেখেন ডেবিট ক্রেডিট যদি মিলাইতে হয় তাহলে আমাদের দেখবেন যে ডেবিট পাশে 60,000 টাকা শর্টেজ আছে, এটা আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস নামে যাবে। আবার বলতেছি যে ডেবিট ক্রেডিট সমান করতে যে টাকা 60,000 টাকা শর্টেজ আছে এটা আনরিয়ালাইজ হোল্ডিং গেইন অর লস নামে যাবে 60,000 টাকা। আশা করি অঙ্ক বুঝতে পারছেন। চলেন আমরা পরবর্তী আরেকটা অঙ্কে যাই। কি অঙ্ক করতে মজা লাগতেছে না? চলেন দেখি। আচ্ছা, এবার যদি দেখি যে এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 সালে এসছে। যদি পড়ি ইন জানুয়ারি 2010 মুন লিমিটেড পারচেজ 30% শেয়ার। এই দেখেন, তাহলে বলছিল কি যে বিনিয়োগকারী যদি বিক্রেতার 20 থেকে 30%-এর মধ্যে শেয়ার ক্রয় করে তাহলে সেটা কি হয়? ইকুইটি মেথড হয়। তাহলে এটা কি মেথড হবে? এটা অবশ্যই ইকুইটি মেথড হবে। আচ্ছা, কত টাকা কিনছে? 1,80,000 টাকা কিনছে ডিউরিং দ্য ইয়ার সান লিমিটেড আর্ন নেট ইনকাম। এই দেখেন নেট ইনকামের কথা বলছে, তাহলে ইকুইটি মেথডে কি নেট ইনকাম হয় না? এই যে নেট ইনকাম। ডিভিডেন্ডের কথা বলা আছে, প্রিপেয়ার দ্য এন্ট্রিস অফ মুন লিমিটেড, রেকর্ড দ্য অ্যাবভ ট্রানজাকশন, ইউজ ইকুইটি মেথড। আবার এখানে বইলাও দিছে কি করতে হবে, ইকুইটি মেথড করতে হবে। তাহলে ইকুইটি মেথডে জাবেদা কয়টা হয়? 3টা। তাহলে আমরা 3টা জাবেদা দিই। তাহলে প্রথমেই জাবেদা কি হবে? কেনার জাবেদা যাবে পারচেজ। কেনার জাবেদাটা কি? ইনভেস্টমেন্ট ইন ড্যাশ। কোথায় বিনিয়োগ করছে? সান লিমিটেডে। তাহলে ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড কত? 1,80,000 টাকা। ক্যাশ কত? 1,80,000 টাকা। আচ্ছা, এরপর দেখেন ডিভিডেন্ড পাইছি কত? 20,000 টাকা। তাহলে ডিভিডেন্ডে যাবে দেখি ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ক্রেডিট। এই যে আমরা ক্যাশ ডেবিট ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড ক্রেডিট। আচ্ছা, কারণগুলো একটু দেখে নিন, কারণ কারণগুলো বারবার আলোচনা করার কিছু নাই। এরপর দেখেন নেট ইনকামে জাবেদা দিতে হবে। নেট ইনকামে জাবেদা কি হবে? ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড রেভিনিউ ফ্রম লং টার্ম ইনভেস্টমেন্ট। এই যে এখন ইনভেস্টমেন্ট ইন সান লিমিটেড রেভিনিউ ফ্রম লং টার্ম ইনভেস্টমেন্ট। এখন কথা হচ্ছে কি নেট ইনকামের টাকা কত হবে? আচ্ছা, এখন এই নেট ইনকাম হয়েছে কত? 80,000 টাকা। এখন এই 80,000 টাকার কি আপনি পুরাটাই মালিক? কখনোই না। আপনি শেয়ার নিছেন কত? শেয়ার নিছেন 30%। তাহলে আপনি এই 30%ই প্রফিট পাবেন। তার টোটাল প্রফিট হচ্ছে 80,000 টাকা। তাহলে 80,000 এর 30% কত? 24,000। এই ছিল অঙ্কের সমাধান। চলেন আমরা আরেকটা অঙ্ক করি। প্রিয় শিক্ষার্থী, এখন যে অঙ্কটা আমরা সমাধান করি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2016 সালে আসছে। এখন যদি দেখি সিলভার কোম্পানি অ্যাকোয়ার মানে অর্জন করা 3 লাখ টাকার একটা বন্ড অর্জন করছে রূপালী বন্ড অফ রূপালী লিমিটেডের। কত টাকা অর্জন করছে? 2,86,070 টাকা। আচ্ছা, 3 লাখের বন্ড অর্জন করছে 2,86,070 টাকা জানুয়ারি 1, 2015 সালে। এটা একটু খেয়াল করেন। দ্য ইন্টারেস্ট পেয়েবল ইজ ডিসেম্বর 31, মানে প্রতি বছরের ডিসেম্বরের 31 তারিখে হচ্ছে ইন্টারেস্ট পাওয়া যায়। বন্ড এবং বন্ড ম্যাচিওর মানে বন্ডের মেয়াদ শেষ হবে কত তারিখে? ডিসেম্বর 31, 2017। তাহলে একটু খেয়াল করেন 15, 16, 17 মানে 3 বছরের বন্ড। দ্য ইনভেস্টমেন্ট উইল প্রোভাইড সিলভার কোম্পানি 14% ইয়েল, মানে ইনভেস্টমেন্ট হচ্ছে 14% আকারে তাকে সুযোগ সুবিধা দেবে। বন্ডস আর ক্লাসিফাইড এট হেল্ড টু ম্যাচুরিটি, মানে বন্ডটা হচ্ছে হেল্ড টু ম্যাচুরিটি হিসেবে বিবেচিত। প্রিপেয়ার 3 এর শিডিউল, এই যে দেখেন শিডিউল। যখনই আপনাকে শিডিউল করতে বলবে তখন আপনাদের ছকে করতে হবে, এটা মনে রাখতে হবে। কি দেখাইতে হবে? ইন্টারেস্ট রেভিনিউ দেখাইতে হবে। আবার কি বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন দেখাইতে হবে। অ্যাপ্লাইং দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট মেথড, মানে ইন্টারেস্ট মেথড ব্যবহার করে আপনাকে ইন্টারেস্ট রেভিনিউ দেখাইতে হবে আর কি বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন দেখাইতে হবে। এখন এই অঙ্কটার আপনি যদি সংক্ষেপে আমি একটু বলি, সে 3 লাখ টাকার বন্ড কিনছে 2,86,070 টাকা। তার মানে এই যে 13,970 টাকা যে আছে, এইটাই আসলে কোন বছরের কতটুকু ডিসকাউন্ট আপনি পাবেন, এই অঙ্কের মূল উদ্দেশ্যই হচ্ছে এইটা। আবার বলতেছি এই 3 লাখ টাকার বন্ড যে আপনি 2,86,070 টাকা কিনছেন, এখানে যে 14,000 টাকার মতো একটা পার্থক্য আছে, এটা 3 বছরে কোন বছরে কতটুকু আপনি বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন দেখাবেন, এইটাই হচ্ছে মেইন উদ্দেশ্য। তাহলে আমরা একটা ছক কাটি। 1, 2, 3, 4, 5টা কলাম হলেই হয়ে যাবে, আর সারি হচ্ছে 5টা দিলেই হয়ে যাবে। তাহলে আমরা প্রথম লিখবো ডেট, ক্যাশ রিসিভ, ইন্টারেস্ট রেভিনিউ, বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন, ক্যারিং অ্যামাউন্ট অফ বন্ড। প্রথমে 1 তারিখ আমরা কেনারটা দেই, তাহলে কিনছি কত দিয়ে? অর্জন করছি কত দিয়ে? 2,86,070। এবারে এই বছর শেষেই তো ইন্টারেস্ট পাওয়া যাবে, তাহলে ক্যাশ রিসিপ্ট আমরা একটু ক্যালকুলেশন করি যে কত পার্সেন্ট পাওয়া যাবে? 12% আকারে পাওয়া যাবে। তাহলে 3 লাখের 12% হয় 36,000 প্রত্যেক বছর। তাহলে ক্যাশ রিসিপ্ট প্রত্যেক বছর আমরা 36,000 দিয়ে দিই, যেহেতু বছর শেষে হবে তাহলে 15 শেষে, 16 শেষে, 17 শেষে, তাহলে আমরা দিয়ে দিলাম। এবার আমরা ইন্টারেস্ট রেভিনিউ করবো। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ যদি আমরা ক্যালকুলেশন করে বের করি 15 সালে, দেখেন তাহলে 2,86,000 কত? 70, কত পার্সেন্ট পাবো? 14%। তাহলে কত হয়? 40,050। তাহলে আমরা দিলাম ইন্টারেস্ট রেভিনিউ 40,050। এখন ডিসকাউন্ট কিভাবে বের করবো? এই 40,050 থেকে 36,000 বাদ দিব, কত হয়? 4,050। এই 4,050 আবার কি করবো আমরা? এই 2,86,070 সাথে যোগ দিব, তাহলে যোগ দেওয়ার পর হয় 2,90,120। আবার দ্বিতীয় ইয়ারে কত আসছে? 2,90,120 ফর 2016, এটার কত পার্সেন্ট? 14%। তাহলে 40,617, আমরা 40,617 দিলাম, আবার 36,000 থেকে বাদ,
তাহলে 4,617। এটা আবার এটার সাথে কি হবে, যোগ হবে। তাহলে যোগ 2,90,120 এর সাথে যোগ হবে, তাহলে হয় 2,94,737। এখন আবার যদি আমরা আসি ফর 2017, তাহলে 2,94,737-এরও আবার 14%, তাহলে 41,263। তাহলে এটা আবার 36,000 থেকে বাদ দেবো, তাহলে কত হয়, 5,263, এবং 5,263 2,94,737 সাথে যোগ করলে হয় 3 লাখ। তাহলে আমাদের লাস্টে আমি বলছিলাম যে দুইটার পার্থক্যই হচ্ছে, মানে এই দুইটার পার্থক্যই আমাদের কোন বছরে কতটুকু, সেটাই হচ্ছে মেইন বন্ড ডিসকাউন্ট অ্যামোর্টাইজেশন। তো লাস্টে তো 3 লাখই হবে, যেহেতু যে 3 লাখ টাকাই দাম। তাহলে এই ছিল অঙ্কের সমাধান, আশা করি বুঝতে পারছেন। তো আজকে আমরা নতুন ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন। আর উপকৃত আপনার হলে আমাকেও একটু করেন, একটু সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? আচ্ছা, আর পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।